চৈত্র সংক্রান্তিতে নানা আয়োজন, ফ্যাসিবাদ বিরোধী বার্তায় বর্ষবরণের প্রস্তুতি। সময়ের চেয়ে বেশি নিরাপত্তা থাকবে। বকেয়ার প্রচলন কমায় নববর্ষের জৌলস নেই হালখাতা আয়োজনে। টালিখাতার বিক্রি ও আপ্যায়নের আমেজও সীমিত। বাকি এটা কমে যাওয়াতে আমাদের পয়লা বৈশাখ টোটালি এখন কমে গেছে। এখন রানিং এ সবাই হালখাতা করে, যে কয়েকটা দোকানদার করে। নানা মত থাকলেও বাংলাদেশ ঐক্যবদ্ধ, বললেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। বাড়তি চাহিদায় নিষেধাজ্ঞা ভেঙে পদ্মা মেঘনা ইলিশ শিকার। পহেলা বৈশাখে চড়া দামের আশায় বেপরোয়া অসাধু জেলেরা। এবং গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও 20 ফিলিস্তিনির। বাদ যায়নি হাসপাতালও। অস্ত্রবিরতির আলোচনায় মিশরে হামাস। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। বাংলা নববর্ষ 1432 বরণের প্রস্তুতি সম্পন্ন। ছায়ানট ও চারুকলা আয়োজন করছে ঐতিহ্যবাহী অনুষ্ঠান, যেখানে অংশ নেবে সব ধর্ম, বর্ণ ও দেশের 28টি জাতির মানুষ। চারুকলা ফিরছে তার শিকড়ে। শোভাযাত্রার নাম দিয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। 21টি মোটিফে থাকবে বৈচিত্র্য, আর চোখে পড়বে ফ্যাসিবাদের আগ্রাসন বিরোধী বার্তা। প্রথমবারের মতো অংশ নিচ্ছে ইসলামিক সাংস্কৃতিক সংগঠনও। আয়োজকরা বলছেন থাকবে ঐক্যের বার্তা ও শান্তির আহ্বান। সাধত অভ্রের প্রতিবেদনে বিস্তারিত। নতুন ভোরের আহ্বানে সুরের ঐকতান, এ যেন নতুনের কণ্ঠে নতুনের জয়গান। বাংলা নববর্ষকে বরণ করে নিতে 1967 সাল থেকে রমনার বটমূলে ছায়ানট আয়োজন করে আসছে সুরের এ অনুষ্ঠান। এবারও সেই ধারাবাহিকতায় চলছে শেষ মুহূর্তের সুর, তাল ও লয়ের প্রস্তুতি। এবারের শিল্পীদের মধ্যে তরুণরাই বেশি। বরং এত বছর ধরে আমরা যেভাবে করে আসছি সেই ধারাটাকেই বিভিন্ন গানের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে, পাঠের মধ্য দিয়ে নতুন করে করা। এবারে দেখা গেল যে বেশিরভাগই হচ্ছে ছোটরা, মানে যারা তরুণ বলা যায়, তাদের সংখ্যাই বেশি। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রথমবারের মতো পহেলা বৈশাখ আয়োজন করে আনন্দ শোভাযাত্রা নামে। 90-এর স্বৈরাচার আন্দোলনের প্রেক্ষাপটে এটি পরিচিতি পায় মঙ্গল শোভাযাত্রা নামে। সময়ের ধারায় এই উৎসব আজ বাঙালির প্রাণের উৎসব। রং, রূপ আর বৈচিত্র্যে হয়ে উঠেছে আরও সমৃদ্ধ। এবার চারুকলা অনুষদ ফিরেছে সেই শিকড়ে, ফিরে দেখছে শুরুর দিনগুলোকে। তাই মঙ্গল শোভাযাত্রা সেই পুরনো নাম মেখেছে। এবারের নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বিগত সময়ে ফ্যাসিবাদের আগ্রাসনে এসব আয়োজন থেকে বাদ পড়েছে অনেক ধর্ম ও জাতির মানুষ। তাই এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠবার আমাদের যে অভিপ্রায়, এটাই আমাদের আগামী এই ধরনের এই অনুষ্ঠানে এটা ব্যক্ত হচ্ছে। শোভাযাত্রায় থাকছে ছোট বড় মিলিয়ে 21টি মোটিফ। এর মধ্যে 7টি বড় মোটিফের মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি। তবে ষড়যন্ত্র এখনও থেমে নেই। নববর্ষের 2 দিন আগে পুড়িয়ে দেওয়া হয় এই মুখাকৃতি। তবে আবারও নতুন করে ফ্যাসিবাদের মুখাকৃতি নির্মাণ করছে চারুকলা। বিক্ষোভ, প্রতিবাদে সবসময় আমাদের হাতে থাকে রং তুলি, আর এটি দিয়েই আমরা সেই সবার সাথে সংহতি প্রকাশ করি। এগুলো শেষ হয়ে যাবে ঠিক বৈশাখের আগের দিন রাত্রিতে। থাকছে দেশের সব ধর্ম, বর্ণ ও জাতির মানুষ। বাঙালি ছাড়াও 27টি জাতির মানুষ অংশ নেবে এই শোভাযাত্রায়। আমরা অতীতের মতো আমরা ভুল করবো না যে ছায়ানটের সংস্কৃতিটা একমাত্র বাঙালির সংস্কৃতি, এটা ভুল করবো না আমরা। এটাও আমাদের সংস্কৃতি, কিন্তু এটা একমাত্র সংস্কৃতি না। এখানে হচ্ছে এই আগামী উৎসবের সবচেয়ে মহত্তম দিক।
প্রথমবারের মতো বাম্বার নেতৃত্বে ব্যান্ড দলগুলো ও সাইমুমের নেতৃত্বে ইসলামিক সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেবে। ব্যান্ড মিউজিশিয়ানস এবং ব্যান্ড মিউজিশিয়ান শ্রোতা লাভাররা আসবেন এই আমাদের শোভাযাত্রায়। সবাইকে বলেছি আমরা মাইকেল জ্যাকসনের হিল দ্য ওয়ার্ল্ড করে আসতে। এই গানটা আসলে আমরা পৃথিবীতে একটা বাসযোগ্য বাসস্থান চাই, শান্তি চাই। সরকার আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে যে আমরা একটা সবাইকে নিয়ে একটা আয়োজন করতে চাই, তারপর সবাই যেটা সাপোর্ট করবে এরকম কিছু যেন তারা দেয়, সে জায়গা থেকে আমরা আবেদন জানিয়েছি। তারা শুনেছেন। আমরা বলছি যদি হয় তখন আমরা আমাদের সাপোর্ট থাকবে। আর ইন্ডিভিজুয়ালিভাবে সাইমুমের আয়োজন থাকবে শাহবাগে। শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে আবার চারুকলা প্রাঙ্গণে এসে শেষ হবার কথা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার। শোভাযাত্রায় যেন অন্যরকম কিছু থাকছে। এই শোভাযাত্রায় প্রাধান্য পাবে জুলাই আন্দোলন এবং ৩৬ জুলাই। সব কিছুই প্রস্তুত, এবার কেবলমাত্র সময়ের অপেক্ষা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। দেশব্যাপী বর্ষবরণ পালনের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগের যে কোনো সময়ের তুলনায় এবারে উৎসব আয়োজনে নিরাপত্তা বেশি জোরদার করা হয়েছে বলে জানান র্যাবের মহাপরিচালক। রমনার বটমল থেকে ছায়ানটের বর্ষবরণের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি কথা বলেন। চারুকলায় শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো ঘাটতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। এছাড়া আরও বেশি নিরাপত্তা, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে বর্ষবরণের উৎসব পালন করতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান তিনি। আমরা সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি, যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। এছাড়া এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখব, যাতে কোনো প্রকার কোনো ইপটিজিং না হয়, সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি থাকবে। বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকায় 18,000 পুলিশ সদস্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে আগামীকাল। সকালে রমনা বটমল পরিদর্শনে এসে একথা জানান ডিএমপি কমিশনার। এদিকে কাল সকালের মধ্যে চারুকলায় শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়ার ঘটনায় দুষ্কৃতিকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন তিনি। জাতীয় উৎসবমুখর এই অনুষ্ঠানে যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বর্ষবরণ অনুষ্ঠান সমূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে 21টি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতি অনুষ্ঠান স্থলের প্রবেশ গেটে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান স্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। রমনা বটমলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মিম, রমনা বটমলে বর্ষবরণের সবশেষ প্রস্তুতির খবর জানাবেন। এছাড়া র্যাব ডিজি ও ডিএমপি কমিশনার কি বললেন? ইতোমধ্যেই কিন্তু রমনার বটমূলের যেই মূল আয়োজন রয়েছে ছায়ানটের, সেই আয়োজনের জন্য মঞ্চ প্রস্তুত করা হচ্ছে এবং আশেপাশের যে নিরাপত্তা বেষ্টি সেটিও কিন্তু তৈরিতে নিরাপত্তা কর্মীরা যারা রয়েছেন এখানে তারা কিন্তু কাজ করছেন এবং এই যে যারা মঞ্চ তৈরি করছেন তাদের মধ্যে এক ধরনের ব্যস্ততা অনুভব করা যাচ্ছে, কারণ আর মাত্র আসলে কিছুক্ষণ সময় রয়েছে। কারণ বিকেল নাগাদ কিন্তু ছায়ানটের যারা শিল্পীরা রয়েছেন, যারা আগামীকাল এখানে গান পরিবেশন করবেন, তারা কিন্তু মূল যে রিহার্সাল সেটি সেই বিকেল নাগাদ শুরু করবেন এখানে। তাই এরই মধ্যে তাদেরকে বলা রয়েছে সব ধরনের কাজ শেষ করার জন্য এবং বিকেলের কিছুক্ষণ পর থেকেই কিন্তু বলা হয়েছে যে এখানে যেন এই যে যারা এই মঞ্চ তৈরিতে কাজ করবেন তারা বাদে বাহিরের কোনো মানুষ যেন প্রবেশ করতে না পারে, সেই ব্যাপারটিতে জোরদার করা হবে। এর বাইরে গিয়েও কিন্তু আসলে আপনি জানতে চাচ্ছিলেন যে র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার কি বলেছেন। তারা কিন্তু নিরাপত্তা ব্যাপারে সর্বোচ্চ আশ্বাস দিয়েছেন মানুষকে যে যেন এই যে নতুন একটি বর্ষ
শতবর্ষকে বরণ করে নেওয়ার যে আয়োজন, সেই আয়োজনে যেন সকলে মিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, তাদের যেন কোনো রকম নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হতে না হয়, সেই জায়গাটার থেকে তারা কিন্তু সকলে মিলে কাজ করবেন বলেও জানিয়েছেন। ডিএমপি কমিশনার বলেছিলেন যে আগামীকাল দেশে আগামীকাল শুধু ঢাকাতেই 18,000 পুলিশ সদস্য এই নিরাপত্তার জন্য কাজ করবেন। তার বাইরে গিয়েও যে চারুকলায় যে শোভাযাত্রা, যে মোটিফে আগুন লাগার যে বিষয়টি রয়েছেন, সেই বিষয়টির প্রসঙ্গে প্রশ্ন করা হলেও তিনি আসলে বলেছেন যে দুষ্কৃতিকারীদের আগামীকালকের মধ্যেই ধরা হতে পারে, এরকম আশ্বাস কিন্তু দিয়েছেন। এবং এই বিষয়ে যে থানায় মামলাটি হয়েছে, সেই মামলাটির কাজ অগ্রসর এবং তারা খুবই সন্নিকটে আছে, সেটিও কিন্তু তারা বিস্তারিত জানাচ্ছিলেন। এবং র্যাবের মহাপরিচালক কিন্তু বলছিলেন যে বোম ডিসপোজাল ইউনিট, তারপর হচ্ছে এই যে ওয়াচ টাওয়ার, সব কিছুর মধ্য দিয়ে কিন্তু র্যাব আসলে সার্বক্ষণিক মনিটরিং করবে। এবং যারা এই যে রমনার ছায়ানটের যে অনুষ্ঠান উপভোগ করতে আসবেন সাধারণ দর্শক, তাদেরকেও কিন্তু বিভিন্ন যে নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে ঢোকানো হবে এবং তাদের পরিচয় শনাক্ত করে, তাদের সব ধরনের তথ্য শনাক্ত করেই কিন্তু তাদেরকে এখানে প্রবেশ করা হবে। এবং তার বাইরে গিয়েও তারা যেটা বলেছেন যে অনুষ্ঠান যত দ্রুত সম্ভব এবং যেটুকু সময় আসলে তারা নির্ধারণ করেছেন, যেটুকু সময় তারা নিয়েছেন, সেই সময়ের মধ্যেই শেষ করতে হবে এবং সেই অনুষ্ঠান এবং অনুষ্ঠানের স্থল ত্যাগ করতে হবে বলে তিনি কিন্তু জানিয়েছেন। বিকাল 5টার পরে কিন্তু এই রমনার বটমূলে আর কোনোভাবে প্রবেশাধিকার করা যাবে না, কারণ আমরা দেখি যে সকাল 6:15 নাগাদ রমনার বটমূলে ছায়ানটের যে প্রোগ্রাম, সেটি শুরু হয় এবং সেটি 2 ঘন্টা 2.5 ঘন্টা ব্যাপী চলার পরও কিন্তু অনেক মানুষ সারাদিন জুড়েই কিন্তু ঘুরতে এখানে আসেন পরিবার সহ। সেটি বিকাল 5টার পর আর করা যাবে না বলে তিনি জানিয়েছেন, অর্থাৎ বিকাল 5টার পর রমনা বটমূলে ঢোকা যাবে না। তার বাইরে গিয়েও সার্বক্ষণিক তারা বাইরে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কাজ করবেন বলে জানিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। রমনা বটমূল থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিলা খান মিম। অন্যদিকে রাজধানীর শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন উৎসব চলছে। সেখানে আছেন সহকর্মী তৌহিদুল তারেক, চলে যাচ্ছে তার কাছে। তারেক, প্রথমবারের মতো সরকারিভাবে আয়োজিত চৈত্র সংক্রান্তির বিস্তারিত জানাবেন। এছাড়া সকাল থেকে কি কি আয়োজন হলো? যেমনটা বলছিলেন অ্যানি, প্রথমবারের মতো দেশে এবার চৈত্র সংক্রান্তি এবং একই সাথে বৈশাখী উৎসব উদযাপনের ব্যবস্থা করা হয়েছে এবং এর সবচেয়ে বড় আয়োজন আসলে করা হয়েছে জাতীয় শিল্পকলা একাডেমির এই মুক্ত মঞ্চে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই অনুষ্ঠানের যারা মূল আয়োজক নবপ্রাণ আন্দোলন, সেই সংগঠনের যে স্কুল রয়েছে, সেই স্কুলের ছাত্রীরা এই মুহূর্তে লালন শাহীর যে গান রয়েছে তারা সেটা পরিবেশন করছে। কিন্তু এর আগে সকাল 9টা থেকে আসলে এই উদযাপন শুরু হয়। আবাহনী যে শিল্পী গোষ্ঠী রয়েছে, সেই শিল্পী গোষ্ঠীর আলেয়া বেগম সেখানে গান পরিবেশন করেছেন এবং একই সাথে কৃষি ও প্রাণের সংস্কৃতির কুড়িয়ে পাওয়া শাক ও ধানের জাত পরিবেশন করেছেন। এরপরে মুর্শিদি নিবেদন করেছেন হাশেম আলী ফকির ও সাইদুর রহমান। এবং যে বিষয়টা আমি একটু বলতে চাই যে সকালবেলা এখানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার এবং একই সাথে উপস্থিত ছিলেন নবপ্রাণ আন্দোলন ও নয়া কৃষি সংগঠক এবং একই সাথে কবি ফরহাদ মাজারও। এইসবের মাঝখানে আসলে তারা বক্তব্য রাখেন এবং এর মাধ্যমে আসলে এই উদযাপন শুরু হয় এবং একের পর এক যে পরিবেশনা রয়েছে শিল্পীদের, সেই পরিবেশনা তারা করেন এবং একই সাথে বিশেষ করে যারা নবপ্রাণ আন্দোলন যে সংগঠনটি রয়েছে তারা বিভিন্ন ধরনের সঙ্গীত এখানে তারা পরিবেশন করছেন এবং একই সাথে তাদের উদ্যোগে এখানে যে লালন সাধুরা রয়েছেন, সেই সাধুরাও এখানে উপস্থিত রয়েছেন। সকালবেলা আমরা তাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছি এবং
যে বিষয়টি আসলে আমি উল্লেখ করতে চাই, এই চৈত্র সংক্রান্তির অন্যতম উদযাপন হচ্ছে যে গ্রামাঞ্চলে যে 14 ধরনের অনাবাদী শাক রয়েছে, আসলে এই উদযাপনের সময় এই শাক দিয়ে আসলে দুপুরবেলা খাওয়া হয়, যেখানে সবকিছু নিরামিষ থাকে, কোনো আমিষের ব্যবস্থা এখানে থাকে না। এবং এই উদযাপনের সাথে আরেকটা বিষয় এখানে যুক্ত রয়েছে যে এই প্রাঙ্গণে শিল্পকলা একাডেমির এই প্রাঙ্গণে যে হস্তশিল্প রয়েছে এবং একই সাথে বাংলা সংস্কৃতির যে পণ্য এবং সামগ্রীগুলো রয়েছে, শীতল পাটি সহ এই সামগ্রীগুলোর বেশ কিছু স্টল আমরা লক্ষ্য করেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। শিল্পকলা একাডেমি থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে সাংগ্রাই উৎসব। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। সকাল 7টার দিকে বান্দরবানের রাজার মাঠ থেকে শোভাযাত্রা বের করে সাংগ্রাই উৎসব উদযাপন কমিটি। এতে মারমা, ম্রো, তঞ্চঙ্গা সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষরা ছিল। বাঘ, পাখি সহ বিভিন্ন মোটিভ বের করা হয় শোভাযাত্রায়। এ সময় ঢোল, করতাল সহ নানা বাজনায় চারপাশে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। রাঙামাটিতেও বর্ষবরণ উপলক্ষে উদযাপন করা হচ্ছে বিজু উৎসব। পাচন সহ 21 পদের সবজি মিশিয়ে রান্না হয় সুস্বাদু তরকারি। এছাড়া বর্ষবরণ উপলক্ষে আগামী 16 এপ্রিল জলকেলি, পিঠা তৈরি, বৌদ্ধ মূর্তি স্নান, বয়স্ক পূজা, হাজার প্রদীপ প্রজ্বলন ও নিজস্ব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। কালকে আমাদের বৌদ্ধ স্থান দিয়ে শুরু হবে আমাদের নববর্ষ, তারপরে পিঠা উৎসব। আমরা অনেক মজা করব। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। আমরা কালকে বিকেলের বেলা জল খেলবো। অনেক ভালো লাগছে যে রিলিটে আসছি, বছরে একবার সাংগ্রাই আসছে, সবাই যার যার ড্রেস পরে আসতেছে, মানে আমাদের ট্রেডিশনাল ড্রেস পরে আসছে। আমিও কোনোদিন আসি না, এখানে আজকেই প্রথম আসছি। 18 তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এখানে সাংগ্রাই উৎসব হবে। নানা আয়োজনের মধ্য দিয়ে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বাংলা নববর্ষকে বরণ করেছেন যুক্তরাষ্ট্রে বসবাস করা বাঙালিরা। এনবিআর ওয়ার্ল্ড ওয়াইড নামের একটি সংগঠনের আয়োজনে শনিবার বিকেলে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর শতকণ্ঠে 1432 বাংলা নববর্ষ বরণ করে নেওয়া হয়। বাঙালি পোশাক সাজসজ্জায় অনুষ্ঠানে অংশ নেন শিশু, কিশোর ও সব বয়সী নারী পুরুষ। সম্প্রতি পহেলা বৈশাখে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে অঙ্গরাজ্যের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা স্টেট সিনেট। আমাদের বৃষ্টিটা কমে এসছে, আপনাদের যদি দয়া করে নানা মত থাকলেও বাংলাদেশ ঐক্যবদ্ধ এক পরিবারের সদস্য। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সবকিছু করতে প্রস্তুত সেনাবাহিনী। নিজেদের মতভেদ থাকলেও পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। দেশবিহীন দেশ, এটাই আমরা গড়ে তুলতে চাই এবং আমরা চাই সবাই একসাথে এখানে সুন্দরভাবে বসবাস করব। সেই উদ্দেশ্যেই আমরা সবসময় কাজ করে যাচ্ছি। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রাম যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব।
নববর্ষ ঘিরে শত বছরের পুরনো ঐতিহ্য ব্যবসায়ীদের হালখাতার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে বাকির প্রচলন কমে যাওয়ায় জৌলুস হারাচ্ছে হালখাতা। মিষ্টির দোকানে নেই হালখাতা উপলক্ষে আগাম ক্রয় আদেশ, কমেছে লাল সাদা টালি খাতার বিক্রিও। ঢাকা বিষয়ক গবেষকরা বলছেন, বাংলা সনে মিল রেখে অর্থবছর গণনায় ফিরতে পারে হারানো ঐতিহ্য। বিস্তারিত শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। বাংলা নতুন বছরের শুরুতে ব্যবসায়ীদের লাল সালু মোড়ানো নতুন খাতায় লেনদেন হালনাগাদ করা শত বছরের পুরনো ঐতিহ্য। নববর্ষকে বরণ করে নিতে নানা প্রস্তুতির সঙ্গে এ পুরনো রীতি ধরে রাখতে বিভিন্ন দোকানপাটে চলে ধোয়া মোছা সহ রঙের কাজ। এতে কর্মচারীদের মাঝে কাজ করছে বাড়তি আনন্দ। তবে অল্প সময়ে রীতিনীতি পরিবর্তনে হালখাতার আয়োজনের পরিধি কমেছে, নাই আগের মতো প্রস্তুতিও। তারপরও ব্যবসায়ীরা নতুন বছরের একদিন আগেই হালখাতার প্রস্তুতি সম্পন্ন করেছেন। দমাসা হয়েছে, মোটর রং পালিশ মোটামুটি শেষ হয়েছে। সামনের যে পয়লা বৈশাখ সে উপলক্ষে কাস্টমার আসবে, আমরা তাদেরকে মিষ্টিমুখ করাবো। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা কাস্টমারদের মক করি, গিফট দেই, তারপরে তাদের দেনা পাওনা সম্বন্ধে আইডিয়া দিই। নববর্ষে নতুন হিসাব লেখার এ খাতায় বাঙালি বনেতি ব্যবসায়ীদের সংস্কৃতির শেকড়ে গাথা। সময়ের পরিবর্তনে বাঙালির সাংস্কৃতিক অঙ্গনের অমোচনীয় লালিত ঐতিহ্য ও ইতিহাস এখন কেবল নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতা। এখন বর্তমান যুগের মানুষের সাথে ওই রকম আন্ডারস্ট্যান্ডিংটা কম। আমাদের এখন বাকি নিষিদ্ধই বলা চলে। বাকি এটা কমে যাওয়াতে আমাদের পয়লা বৈশাখ টোটালি এখন কমে গেছে। তো যার সাথে যার সম্পর্ক আছে তারাই একমাত্র ইনভাইটেড হয়। এক সময় হালখাতার আয়োজন পুরান ঢাকার বিভিন্ন এলাকায় জমজমাট হলেও বর্তমানে তাঁতিবাজারের স্বর্ণপট্টিতেই এই আয়োজন চোখে পড়ে। ব্যবসায়ীরা বলছেন, বাকির প্রচলন কমে যাওয়ায় হালখাতার ঐতিহ্য কমে আসছে। তবে এখন পাওনা আদায়ের বাইরে ক্রেতাকে করা হয় মিষ্টিমুখ। গণেশ পূজা দিয়ে আরম্ভ হয়, প্রতি বছর আমরা এই পূজাটা করি, করার পরে আমাদের হালখাতা হয়। সবাই মিলে একটা আনন্দ উৎসবমুখ পরিবেশ আমরা উদযাপন করতে চাই। এর নববর্ষ উপলক্ষে আমাদের কাম্য। রীতিরীতি পরিবর্তনে কমেছে লাল সাদা টালি খাতার কদর। হালখাতার আগে টালি খাতার চাহিদা থাকলেও এ পেশার সঙ্গে জড়িতরা বলছেন, কমেছে বেচা বিক্রি। অন্যদিকে হালখাতার সঙ্গে জড়িয়ে রয়েছে মিষ্টির সাধু রসদ। আপ্যায়ন করানোর প্রধান পদে নেই আগাম ক্রয় আদেশ। আগে অর্ডার পড়তো প্রচুর, এখন অর্ডার নেই। এখন রানিংয়ে সবাই হালখাতা করে, যে কয়েকটা দোকানদার করে রানিংয়ে। হিসাব খাতা বেচাকিনি বা ওই আপনার কেনাকাটা একটু কমছে, খাতা হালখাতা একটু কমছে। এখন বর্তমানে দাম বেশি একটু, তারপরও বেচাকিনি কাস্টমারও কম, বেচাকিনি একটু কম। পুরান ঢাকার বনেদি ব্যবসায়ীরা স্মৃতিচারণ করে বলছেন, দূর অতীতে ব্যবসায়ী খাতা খোলার বাইরে পারিবারিকভাবে আয়োজন করে সবাইকে মিষ্টিমুখ করা হতো ওই দিন। তবে ঢাকা বিষয়ক গবেষকরা মনে করেন, বাংলা সন মিল রেখে অর্থবছর গণনায় ফিরতে পারে হারানো ঐতিহ্য। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এরা ছিল, বা মনে করেন যে শহরের সম্মানিত লোকজন যারা আছে তারা, তো তাদের সাথে তো হালখাতা রিলেশনের কোনো ব্যাপার নেই। বাংলা নববর্ষ মানে বৈশাখ চৈত্রতে যদি অ্যাকাউন্টিং সিস্টেম করে, তাহলে অটোমেটিক ফিরে আসবে, আবার সাম্প্রদায়িক চরিত্র থাকবে, সার্বজনীন হবে তখন। হালখাতার আয়োজনে ভাটা পড়লেও ঐতিহ্য ধরে রাখতে এ উপলক্ষে মূল্য ছাড় দেবেন পুরান ঢাকার স্বর্ণ ব্যবসায়ীরা। নববর্ষ ঘিরে হালখাতার যে আয়োজন, সেটির আবেগ এখন অনেকটাই কমে এসেছে। পাশাপাশি কমেছে এটির বেশ কিছু রীতিনীতিও। একসময় পুরান ঢাকার শাঁখারী বাজার, তাঁতিবাজার ঘিরে হালখাতা আয়োজনের বিশেষ একটি আয়োজন বস্তু। বর্তমানে সেটি এখন তাঁতিবাজারের শুধুমাত্র স্বর্ণপট্টিতেই বিরাজমান রয়েছে। কমেছে এটির অনেক জৌলুসও। ঢাকা বিষয়ক গবেষকরা বলছেন, প্রাচীনতম বাঙালিদের এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে সরকারের উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার প্রত্যন্ত গ্রাম নিমাই দিঘিতে বসেছে বৈশাখী মেলা। বর্ষবরণ উপলক্ষে বছরের শেষ দিন থেকে শুরু হয় 3 দিনের এই মেলা। মাটির খেলনা, তৈজসপত্র, মিষ্টি সহ মেলায় রয়েছে বাহারি পণ্যের স্টল। এ বিষয়ে বিস্তারিত জানতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। রাজীব, মেলায় কি কি আয়োজন আছে, এছাড়াও মেলা জমে উঠেছে কিনা জানাবেন।
হ্যাঁ, এনি বগুড়ার এই প্রত্যন্ত গ্রাম নন্দীগ্রামের যে নিমাইদিঘি গ্রাম, এই গ্রামে যে মেলাটি লেগেছে এটি হচ্ছে বৈশাখী মেলা বলা হলেও এটি আসলে চৈত্রের একেবারে শেষ দিন শুরু হয়ে থাকে। বর্ষবরণ উপলক্ষেই আসলে এই মেলাটি এখানে অনুষ্ঠিত হয়। এই মেলায় আমরা দেখেছি সকাল থেকে মিষ্টির দোকানি, মাটির খেলনা, তৈজসপত্র, নাগরদোলা সব কিছুই এই মেলায় রয়েছে। একটি গ্রামীণ মেলায় যে অনুষঙ্গগুলো থাকে সবই এখানে রয়েছে। আর সকাল থেকেই এখানে সব দোকানিরা পসরা সাজিয়ে বসেছিলেন। তবে আজকে মেলার 3 দিনের এই মেলার আজকে প্রথম দিন হওয়ায় খুব বেশি ক্রেতা সকাল থেকে ছিল না। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে ক্রেতার সংখ্যা বেড়েছে আমরা এখানে দেখেছি। তবে সকাল থেকে মাছ এবং মাংসের যে জায়গা রয়েছে এখানে হাটি বলা হচ্ছে। প্রত্যেকটি যে জায়গা মিষ্টি বিক্রি হচ্ছে সেখানে বলা হচ্ছে মিষ্টি হাটি, মাংস বিক্রি যেখানে হচ্ছে সেটি হচ্ছে মিষ্টি হাটি এবং মাছ হাটি। সবগুলো জায়গাতেই মাছ এবং মিষ্টির সহ মাংসের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে যথেষ্ট ভিড় দেখেছি সকাল থেকে। এর কারণ হচ্ছে সারা বছর এই অঞ্চলের মানুষ আসলে এই মেলাটির অপেক্ষা করে যে বছরের একেবারে শেষ দিন যে মেলাটি অনুষ্ঠিত হবে। এই মেলা উপলক্ষে আশপাশের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে আত্মীয় স্বজন দাওয়াত খেতে এসেছেন, নিমন্ত্রণে এসেছেন এবং বিশেষ করে মেয়ে জামাই যে বাড়িতে রয়েছে সেই মেয়ে জামাই এখানে এসেছেন এবং 3 দিনের এই মেলা টানা 3 দিন তারা এখানে থাকবেন। বড় বড় মাছ কিনবেন, মিষ্টি কিনবেন। আমরা মিষ্টির মেলায় এসে দেখেছি যে মিষ্টি বড় বড় মাছ আকৃতির মিষ্টি তৈরি করা হয়েছে। এই মেলায় সব মিলিয়ে 10 থেকে 15টি মিষ্টির দোকান রয়েছে এবং প্রতিটি দোকানে বিক্রি হবে 25 থেকে 30 মণ মিষ্টি এই 3 দিনে। অর্থাৎ মেলায় যে মিষ্টির দোকানগুলো রয়েছে সবগুলো মেলায় মিষ্টির দোকানে মিলে 3 থেকে 400 মণ মিষ্টি বিক্রি হবে। আর এখানে যারা রয়েছেন প্রবীণ তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে মেলাটি এরকম ছিল কিনা। তারা বলেছেন যে না, এই মেলায় হাতি ঘোড়া পর্যন্ত বিক্রি হয়েছে। বড় মেলা সেটি সংকীর্ণ হয়ে গেছে। আর এই ছিল আমার কাছে এই বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিমাইদিঘির এই মেলা থেকে সবশেষ। অ্যানি। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব সেলিম। এর মধ্যে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সিআইডি আমরা যতটুকু জেনেছি, সিআইডি যখন আপনার তদন্ত একটা ম্যাচিউর পর্যায়ে চলে গিয়েছিল তখন এবং তদন্তের আগেও সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল, সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সিআইডি থেকে আমরা যেটা জানেছি বাংলাদেশ ব্যাংকের যারা এটার সাথে ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়, এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তাদেরকে। এবং আমরা এই বিষয়টা অবহিত হয়েছি, আজকে ওদের কাছ থেকে বক্তব্যটা শুনেছি। তারপরে আমরা ফরাসুদ্দিন সাহেবের যে একটা রিপোর্ট ছিল, একটা ভালো রিপোর্ট ছিল, সেই রিপোর্টের পর্যালোচনাটা শুনেছি এবং আমাদের কিছু সিদ্ধান্ত নিয়েছি। প্রক্রিয়াটা বলছি না, আপনাদের শুধু সিদ্ধান্তগুলো বলি। একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাকি টাকা উদ্ধারের জন্য আমাদের যে স্টেপগুলো নেওয়া হচ্ছে সেখানে গতিশীলতা আনার জন্য আমরা কাজ করব। আর হচ্ছে এই জিনিসটা যে বাংলাদেশ এন্ড থেকে যারা এই অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য সিআইডির যে তদন্ত হয়েছে সেই তদন্তটা বিষয়ে পরবর্তী করণীয় আমরা ঠিক করব। এটা আমি এখন আপনাদের ডিসক্লোজ করছি না। তারপর হচ্ছে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে আসলে কি বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে, এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চেয়েছি যে এটা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে নাকি। এবং আপনারা জানেন আমাদের এখানে অত্যন্ত অভিজ্ঞ একজন তথ্য প্রযুক্তি এক্সপার্ট আছেন, আমাদের প্রধান উপদেষ্টার যে তথ্য প্রযুক্তি বিষয়ক যে বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, উনি এটা স্পেসিফিক্যালি এটা ডিল করে দেখবেন। উনি আমাদের এই রিভিউ কমিটির সদস্য সচিব হিসাবে উনাকে আজকে আমরা মনোনীত করেছি। থার্ড হচ্ছে আমরা আরেকটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি যে সিআইডি রিপোর্টে প্রাথমিকভাবে যাদের নাম এসেছে, প্রাথমিকভাবে ফরাসুদ্দিন সাহেবের রিপোর্টে যাদের নাম এসেছে তাদের ব্যাপারে আসলে বাংলাদেশ ব্যাংক কি ব্যবস্থা নিয়েছে সেটা আমরা জানতে চেয়েছি এবং ব্যবস্থা কি নিতে হবে সেটা বলেছি। সেটা আপনাদের এখানে আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না। আরেকটা হচ্ছে ওই সময় আপনারা জানেন কিছু লিগাল ফার্মকে কাজ দেওয়া হয়েছিল। যেই লিগাল ফার্মকে কাজ দেওয়া হয়েছিল সেই লিগাল ফার্মে সাথে গত সরকারের আমলে অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত সিনিয়র একজন আইনজীবী জড়িত ছিলেন এবং এই কাজ দেওয়ার প্রক্রিয়াতে লক্ষ এই কয়েকদিন আগে $8 লক্ষ পে করা হয়েছে। এবং আমরা ওখানে শুনেছি তাদের সাথে ইমেল আদান প্রদান করলেও তাদেরকে টাকা দিতে হয়। তো এই ফার্মটাকে কেন বাছাই করা হয়েছিল, এত টাকার বিনিময়ে এই ফার্মকে বাছাই করার পিছনে সরকারের ঘনিষ্ঠ আইনজীবীর কি রোল ছিল, সেখানে কোনো আর্থিক অনিয়ম হয়েছে কিনা এবং এখানে কোনো অস্বাভাবিকতা আছে কিনা কি সেটাও আমরা তদন্ত করে দেখব।
সেটা আমরা তদন্ত করে দেখব না, সেটা আমরা খতিয়ে দেখব। এটা পূর্ণাঙ্গ তদন্ত কমিটির রিপোর্ট না। আর এটা হচ্ছে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে সিআইডির যে তদন্তটা হয়েছে, যেটা প্রায় ম্যাচিওর পর্যায়ে রয়েছে, এই তদন্ত বা এই তদন্তের প্রেক্ষিতে কোনো স্টেপস নিলে সেটা আমাদের নিউ ইয়র্কে যে বিচারটা হচ্ছে সেটার ক্ষেত্রে কোনো রকম ভূমিকা রাখতে পারি কিনা, বা এই দুটা প্রক্রিয়ার মধ্যে কি সম্পর্ক আছে, এক্ষেত্রে আইনগতভাবে এক্স্যাক্টলি আমাদের কি করণীয় সেটা পরীক্ষা করে দেখার জন্য আমরা ডক্টর কামাল হোসেনের যে ফার্ম আছে ওনার সাথে যোগাযোগ করব এবং ওনাদের পরামর্শের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা এই কমিটি 2 সপ্তাহ পরে যে রোববার আছে আবার মিটিংয়ে বসবো এবং আমরা 3 মাসের মধ্যে আমাদের যে সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে আমরা কাজ শেষ করব বলে আমরা আশাবাদী। এবার আপনাদের আমি সব শেষ করবো তারপর। আচ্ছা, আর আমাদের কিছু রুটিন কাজ আছে, এটা আপনাদেরকে জানাই। আমরা রাজনৈতিকভাবে হয়রানিমূলক যে মামলা হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, তার মধ্যে এ পর্যন্ত 7,184টি মামলা আইন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। সুপারিশ করার পর অল্প কিছুদিন লাগে, বাট সুপারিশ হয়ে যায়। পহেলা বৈশাখ ঘিরে বরগুনায় বেড়েছে ইলিশের দাম, তবে মৎস্য অবতরণ কেন্দ্র স্থানীয় বাজারে বেড়েছে দাম। এ নিয়ে আরও জানাতে বরগুনা ট্রলারঘাট থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, কেজিতে কত টাকা দাম বেড়েছে ইলিশের? এছাড়া দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? বাংলা নববর্ষের সাথে পান্তা ইলিশ এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে এবং পহেলা বৈশাখে মাটির শান্তিতে পান্তা ইলিশ খাওয়া অনেকেই নিজেদের বাঙালিয়ানার বহিঃপ্রকাশ হিসেবে মনে করেন। তাই ইলিশের চাহিদা যেমন বেড়েছে, তার বিপরীতে আমরা বাজারে স্থানীয় যে বাজারগুলো রয়েছে সেখানে খোঁজখবর দিয়ে দেখেছি যে ইলিশের উপস্থিতি তুলনামূলক একেবারেই কম এবং পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, সেখানে এর আগে যেরকম ইলিশ পাওয়া যেত এখন সেখানে সেরকম ইলিশের সরবরাহ নেই বললেই চলে। একই সাথে ফকিরহাট মৎস্য উপকেন্দ্র কিংবা চরদোয়ানি উপকেন্দ্রের খোঁজখবরও নিয়েছি, সেখানেও ইলিশের উপস্থিতি নেই বললেই চলে এবং বড় আকৃতির যে ইলিশ 1 কেজি ওজনের ইলিশের সংখ্যা খুবই কম। যেগুলো রয়েছে সেগুলো 700, 800 কিংবা 900 গ্রামের ইলিশ। আজ সকালে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে 700, 800 কিংবা 900 গ্রামের ইলিশের মন বিক্রি করা হয়েছে 95 থেকে 1,10,000 টাকা দরে এবং 2-1টি ট্রলারে 1 কেজি ওজনের ইলিশ এসেছে, সেই ইলিশগুলো বিক্রি করা হয়েছে 1,20,000 থেকে 1,30,000 টাকা মতো। এবং স্থানীয় বাজারগুলোতে আমরা দেখেছি যে 1 কেজি ওজনের কোনো ইলিশ নেই, তবে যেগুলো রয়েছে সেগুলো 700, 800 কিংবা 900 গ্রামের ইলিশ 2500 থেকে। ক্রেতাদের তারা জানিয়েছেন যে যাতে ভবিষ্যতে পয়লা বৈশাখের আগে ইলিশের সরবরাহ স্বাভাবিক করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সে পদক্ষেপ নেওয়া হয়, সে দাবি তারা তুলেছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। 4 দিনের শুভেচ্ছার সফরে চট্টগ্রামে পৌঁছেছে রাশিয়ার 3টি যুদ্ধ জাহাজ। সফরে বাংলাদেশ নৌবাহিনীর সাথে শুভেচ্ছা বিনিময় করবেন জাহাজের নাবিক ও কর্মকর্তারা। আরও জানাতে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, রোশ নাবিক ও কর্মকর্তাদের কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। এইমাত্রই চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে এসে পৌঁছেছে রাশিয়ার 3টি যুদ্ধ জাহাজ। তারা 4 দিন এখানে অবস্থান করবেন এবং এই 4 দিনে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান তারা পরিদর্শন করবেন এবং এর মাধ্যমে দুদেশের যে সম্পর্ক সেটি আরও দৃঢ় হবে বলে মনে করছেন দুদেশেরই কর্মকর্তারা। আমরা দেখেছি যে শুধুমাত্র রাশিয়ার এই যুদ্ধজাহাজই নয়, 2023 সালের জানুয়ারিতে কিন্তু রয়্যাল নেভি অর্থাৎ যুক্তরাজ্যের যেই নেভি রয়েছে সেই রয়্যাল নেভির যুদ্ধজাহাজ চট্টগ্রাম সফর করে এবং 2023 সালের শেষের দিকে রাশিয়ার একটি নৌবহর চট্টগ্রাম বন্দরে আসে এবং গেল বছর জুনে কিন্তু ভারতীয় একটি যুদ্ধজাহাজও কিন্তু চট্টগ্রাম বন্দরে ভ্রমণ করে যায়। অর্থাৎ দুদেশের মধ্যে সম্পর্ক, সামরিক সম্পর্ক এবং দুদেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে যে ধরনের সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলোকে আরও ঝালাই করে নেওয়ার জন্যই মূলত এই ধরনের যেই সফর, সেই সফরগুলো মূলত হয়ে থাকে। এবং এই সফরকালে জাহাজ সময়ে যে সকল কর্মকর্তা এবং নাবিকরা রয়েছেন তারা নেভাল একাডেমিতে যে রেডিকন পয়েন্ট রয়েছে সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়াও প্রশিক্ষণ ঘাঁটি এবং জাহাজ সহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নৌবাহিনীর যে স্কুল রয়েছে সেই স্কুল তারা পরিদর্শন করবেন এবং সেই সাথে চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় এবং ঐতিহাসিক যে সকল স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলোও কিন্তু তারা পরিদর্শন করবেন এবং 4 দিন তারা এখানে অবস্থান করে 16 এপ্রিল তারা এই বাংলাদেশ ত্যাগ করবেন।
এবং এই সফরের মূল উদ্দেশ্যই কিন্তু যেটি বলছিলাম শুরুতে, যে দুই দেশের যে সামরিক কর্মকর্তারা রয়েছেন বা দুই দেশের যে সামরিক সম্পর্ক, সেই সামরিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া এবং দুই দেশের মধ্যে যে তথ্য বা জ্ঞান রয়েছে সেই তথ্য বা জ্ঞানের আদান প্রদান এবং দুই দেশের কর্মকর্তাদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে কিন্তু এই ধরনের সফরগুলো হয়ে থাকে। এবং আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক কিন্তু বাংলাদেশের জন্মলগ্ন থেকে, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের সময় থেকে কিন্তু তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানের যে রাশিয়া, তারা বাংলাদেশের যুদ্ধে সহায়তার জন্য কিন্তু তাদের নৌবহরকে প্রেরণ করেছিলেন। এবং এরপরে চট্টগ্রাম বন্দরে সে সময়ে যুদ্ধকালীন সময়ে যে সকল মাইন পাতা হয়েছিল সেই মাইন অপসারণেও কিন্তু রাশিয়ার বাহিনী প্রায় 800 সৈনিক নৌবাহিনীর সদস্য 4 মাস ধরে কাজ করে কিন্তু তারা সে সকল মাইন অপসারণ করে গিয়েছে। এই যে ঐতিহাসিক যে সম্পর্ক, সেই ঐতিহাসিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং সেই সম্পর্ককে আরও শক্ত মজবুত ভিত্তির উপর দাঁড় করাবে এই ধরনের যে সফর রয়েছে সেই সফরগুলো, তেমনটাই মনে করছেন নৌবাহিনীর কর্মকর্তারা। এবং সেই জায়গাটা থেকে যারা সফরে এসেছেন তাদেরকে সর্বোচ্চ আতিথেয়তা এবং তাদের সাথে যে সর্বোচ্চ জ্ঞানের আদান প্রদান সেই বিষয়গুলো তারা সম্পন্ন করবেন এবং চট্টগ্রামকে রাশিয়ার কাছে নতুনভাবে তুলে ধরার একটি প্রয়াস কিন্তু থাকবে। তো এই ছিল চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে রাশিয়ার যে 3টি যুদ্ধজাহাজ এসেছে সেটির সর্বশেষ খবর। এনি চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। শনিবার দিনভর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাণ গেছে অন্তত 20 ফিলিস্তিনির। স্থানীয় সময় রোববার ভোর রাতে হামলা হয়েছে আল আহলি হাসপাতালে। দক্ষিণে খান একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনল। হত্যাকারীদের সাথে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে রাজধানী কায়রোতে পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল। অন্যদিকে ইহুদিদের বিশেষ ছুটির দিনে তেল আবিবে নৈশভোজে অংশ নিয়ে জিম্মিদের মুক্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। রোববার ভোররাতে আচমকা বোমার শব্দে দিশেহারা হয়ে পড়েন ফিলিস্তিনিরা। দিকবিদিক শূন্য হয়ে ছোটাছুটি করেন প্রাণের ভয়ে। এদিন গাজার উত্তরাঞ্চলে ব্যাপটিস্ট হাসপাতাল আল আহলি লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা। নিমেষে ধ্বংস হয়ে যায় স্বাস্থ্যকেন্দ্রের মূল অবকাঠামো। আটকে পড়া রোগীদের উদ্ধারে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এগিয়ে এলেও যন্ত্রপাতি না থাকায় তেমন অগ্রগতি চোখে পড়েনি। হামলার পর আতঙ্কে সূর্য ওঠার আগেই উত্তর গাজার ওই বিশেষ এলাকা ছেড়ে পালাতে শুরু করেন স্থানীয়রা। এ নিয়ে উপত্যকাটির মোট 34টি স্বাস্থ্যকেন্দ্রে অভিযান চালালো ইসরায়েলি দখলদার বাহিনী। এ হামলার নিন্দা জানিয়ে গাজার মিডিয়া অফিস বলছে, আল আহলি উপত্যকাটির সবচেয়ে পুরনো ও গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোর একটি। এদিকে দক্ষিণাঞ্চলীয় রাফা শহর ঘেরাও ও দখলের পর এবার খান ইউনিস ও মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবির থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হচ্ছে, হামাসের ছোড়া 3টি রকেট প্রতিহতের পর স্থলাভিযান জোরদার করেছে আইডিএফ। আল জাজিরা জানায়, এমন বাস্তবতায় অস্ত্রবিরতির বিষয়ে মিশরের মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা করতে কায়রোতে পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল। অন্যদিকে ইহুদিদের বিশেষ দিবস পাস ওভার সেদার উপলক্ষে ইসরায়েলের রাজধানী তেল আবিবের হস্টেস স্কয়ারে ধর্মীয় আচার মেনে এক নৈশভোজে অংশ নিয়েছেন জিম্মিদের পরিবারের সদস্যরা। গেল জানুয়ারিতে ইসরায়েল হামাস অস্ত্রবিরতি ভঙ্গের পর থেকে নিয়মিত সরকার বিরোধী বিক্ষোভ জারি রেখেছেন তারা। feel that I cannot be at home and celebrate with my family like every year. Last year I did it with my family and I felt I wanted to be here, and this year so I did it. We celebrate it every year in our house with our extended family. This night we decided to be here to express our solidarity and support for the families of the hostages that are in slavery, in captivity in Gaza for a year and a half now. পরিবারের সদস্যদের ছাড়া উৎসবের দিনগুলো ভুক্তভোগী পরিবারের কাছে কোনো বিশেষ গুরুত্ব বহন করে না। তারা মনে করেন, নেতানিয়াহু প্রশাসন হামাসকে চাপে রেখে জিম্মিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও যুদ্ধ জারি রাখা ছাড়া আর কোনো অগ্রগতি আসেনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিকেলে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া জয়ের পর একই মাঠে আয়ারল্যান্ড নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বোলিংয়ের দুর্দান্ত পারফরমেন্স আয়ারল্যান্ডের বিপক্ষেও অব্যাহত রাখতে চায় টাইগ্রেসরা।
বাছাই পর্বের 2 ম্যাচে হারের স্বাদ পাওয়া আইরিশদের বিপক্ষে আত্মবিশ্বাসী জ্যোতিরা। অবশ্য আইরিশদের বিপক্ষে জ্যোতিদের একক আধিপত্য আত্মবিশ্বাসের অন্যতম কারণ। মুখোমুখি হওয়া সর্বশেষ 5 ম্যাচের পরিসংখ্যানে আইরিশদের জয়ের তালিকা 0, আর 1 ম্যাচের একটিতে জয় নিয়ে বাছাই পর্বের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে। আজকে মুখোমুখি হবে বাংলাদেশ দল বিকেল 3টায়। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চৈত্র সংক্রান্তিতে নানা আয়োজন, ফ্যাসিবাদ বিরোধী বার্তায় বর্ষবরণের প্রস্তুতি, আগের চেয়ে বেশি নিরাপত্তা থাকবে। বকেয়ার প্রচলন কমায় নববর্ষ জৌলুস নেই হালখাতা আয়োজনে, টালি খাতার বিক্রি ও আপ্যায়নের আমেজেও সীমিত। বাকি এটা কমে যাওয়াতে আমাদের পয়লা বৈশাখ টোটালি এখন কমে গেছে। এখন রানিংয়ে সবাই হালখাতা করে, যে কয়েকটা দোকানদার করে। নানা মত থাকলেও বাংলাদেশ ঐক্যবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। শেষ করছে এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।